বন্ধুরা আজকের এই ভিডিওটা একটি স্পেশাল র্যাঙ্কিং ভিডিও। সুপার হিরো দুনিয়ার মধ্যে যেখানে অনেক সুপার হিরো নিজেদের চোখ দিয়ে লেজার বিমকে ছাড়তে পারে, আবার কোন সুপার হিরোর কাছে গড লাইক স্ট্রেংথ রয়েছে, আবার কোন সুপার হিরো বড় বড় জায়ান্ট মনস্টার অর্থাৎ সবুজ দৈত্যর মধ্যেও একেবারে পরিবর্তন হয়ে যায়, আবার কোন সুপার হিরো একেবারে মিউটেন্ট হয়ে থাকে। কিন্তু কিছু সুপার হিরো এমনও রয়েছে যারা পুরোভাবে নর্মাল হিউম্যান হয়ে থাকে, এমন সুপার হিরো যার কাছে কোনো ধরনের সুপার পাওয়ার নেই। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত সুপার হিরোকে নিয়েই কথা বলবো। এরা কোনো ধরনের সুপার সোলজারও নয়, এমনকি এরা কোনো ধরনের পাওয়ারফুল হার্বকেও খেয়ে থাকে না, এমনকি এদেরকে কোনো ধরনের রেডিও অ্যাক্টিভ স্পাইডারও কামড়ায় না, এমনকি এই সমস্ত সুপার হিরো গুলো থর এবং ওয়ান্ডার ওম্যানের মতো গডও নয়। কিন্তু এরপরেও এই সমস্ত সুপার হিরো নিজেদের স্কিল এবং নলেজের সাহায্যে এবং নিজেদের টেকনোলজির সাহায্যে এমন একটি টেক নিয়ে নেয় এবং যার ফলে তারা হিউম্যানিটিকে একেবারে প্রোটেক্ট করে থাকে। এবং এই সমস্ত সুপার হিরো গুলো আমাদেরকে সব থেকে বেশি পরিমাণে ইন্সপায়ার করে থাকে, কারণ এই সমস্ত সুপার হিরো গুলো আমার এবং আপনাদের মতোই নর্মাল হিউম্যান হয়ে থাকে। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা এই জন্য আজকের এই ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, ব্ল্যাক উইডো। ব্ল্যাক উইডো অ্যাভেঞ্জারের ফাউন্ডিং সুপার হিরোর মধ্যে একজন, কিন্তু ওয়ান্ডার ওম্যানের কাছে কোনো ধরনের সুপার পাওয়ার নেই, কিন্তু এরপরেও সে একটি এক্সপার্ট স্পাই যে বেপেনকে চালাতে মাস্টারি অর্জন করেছে এবং সে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে অনেকটাই বেশি পরিমাণে স্কিলফুল হয়ে থাকে। এই সমস্ত কারণের জন্য সে একটি সুপার হিরো। ব্ল্যাক উইডোকে রেড রুম প্রোগ্রামের মধ্যে ট্রেন করানো হয়েছিল এবং আমরা খুবই ভালোভাবে ব্ল্যাক উইডোর মুভিতেও দেখতে পেয়েছিলাম এই প্রোগ্রাম কতটা বেশি পরিমাণে আপ টু দা মার্ক ছিল। এবং এখানে আমরা দেখতে পাই যে ট্রেন থাকা ব্ল্যাক উইডো কতটা বেশি পরিমাণে ভয়ঙ্কর হতে পারে। সেটি আয়রন ম্যানের সেকেন্ড মুভি হোক যেখান থেকে ব্ল্যাক উইডোর জার্নি শুরু হয়েছিল, অথবা অ্যাভেঞ্জার এন্ডগেম, নাতাশা রোমানভ প্রমাণ করে দিয়েছিল যে এমন একটি সুপার হিরো টিম যার মধ্যে সর্টস অফ সুপ্রিম রয়েছে, গড রয়েছে, সুপার সোলজার রয়েছে, সেখানেও তার ইম্পর্টেন্ট কম নয়। নাম্বার 9, ফ্যালকন। আমাদের প্রথম ক্যাপ্টেন আমেরিকা যে সব থেকে প্রথমে একটি সুপার সোলজার ছিল, কিন্তু ফ্যালকন হলো একটি নর্মাল হিউম্যান যে নিজের পাওয়ারকে পায় রেড উইং নামক একটি গিয়ারের কাছ থেকে, এবং সে মিলিটারি প্রোগ্রামেরও অংশ ছিল যেখানে তাকে সমস্ত ধরনের ট্রেনিংও দেওয়া হয়েছিল। এবং এখন যখন ফ্যালকন ক্যাপ্টেন আমেরিকাতে পরিবর্তন হয়ে গিয়েছে, তখন তার বাকান্ডা দেশের তৈরি হওয়া ভাইবেনিয়ামের একটি স্যুটও রয়েছে, এমনকি তার কাছে স্টিভ রোজার্স অর্থাৎ আমাদের প্রথম ক্যাপ্টেন আমেরিকার শিল্ডও রয়েছে। এই কারণে সে ক্যাপাবেল 3 বিগ সুপার ভিলেনদের সাথে লড়াই করার জন্য, অর্থাৎ অ্যান্ড্রয়েড সর্সারার এবং এলিয়েনের কাছ থেকে। এসব ছাড়াও ফ্যালকন অর্থাৎ স্যাম বিলসন একটি মিলিটারি লেভেলের কমান্ডার যার কাছে বিভিন্ন ধরনের মার্শাল আর্টের ট্রেনিংও রয়েছে। এমনকি আমরা মুভির মধ্যেও দেখেছিলাম ফ্যালকন নিজের রেড উইংকে ছাড়াও সে অনেক শক্তিশালী এনিমিদের সাথেও লড়াই করেছিল। এমনকি ফ্যালকন এন্ড উইন্টার সোলজার সিরিজের মধ্যে ফ্যালকন নিজের স্কিলকে অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রুভও করেছিল। সে ক্যাপ্টেন আমেরিকার স্কিলকে চালাতে একেবারে শিখে গিয়েছিল। এই জন্যই নতুন অ্যাভেঞ্জারের সাথে যখন এই ক্যারেক্টারটিকে দেখানো হবে, তখন ফ্যালকনের ফাইটিং স্কিলকেও খুবই ভালোভাবে দেখানো হবে। নাম্বার 8, হকাই। হকাই অর্থাৎ ক্লেন বেন্টার নিজের তীর এবং ধনুকের সাহায্যে তাকে পুরো মার্বেল ইউনিভার্সের সব থেকে স্পিড এবং সব থেকে সঠিক তীরন্দাজও বলা যেতে পারে। কিন্তু হকাইয়ের ট্রু পোটেনশিয়ালকে আমরা তখন দেখতে পেয়েছিলাম যখন এন্ডগেমের মধ্যে তার রোনিন ফর্মকে দেখতে পেয়েছিলাম। রোনিন ফর্মের সম্বন্ধে এমন খবর এসেছিল যে সে মেক্সিকোর মধ্যে হওয়া একটি গ্যাং ওয়ারের মধ্যে মেক্সিকোর ওই গ্যাংকে অতটা বেশি পরিমাণে টাইম দেয়নি যেই সময়ের মধ্যে তারা নিজেদের গানকে ব্যবহার করতে পারবে, এবং এই কারণে তারা রোনিনের সাথে লড়াই করতেও পারেনি। এবং এই সিনকে আমরা অবজার্ভ করতে পারি জাপানের একটি সিনের মধ্যে, যেখান থেকে বোঝা যায় যে ক্লেন বেন্টার শুধুমাত্র তীর ধনুককে দিয়েই নয়, বরং সে শর্ট এবং নিনজা স্টার দিয়েও সে অতটাই বেশি পরিমাণে স্কিলফুল একটি ফাইটার। একটি নর্মাল হিউম্যান হওয়ার পরেও হোকাই এতটাই বেশি পরিমাণে স্কিলফুল যে যার পেছনের কাহিনীও অনেকটাই ট্র্যাজিকে ভর্তি। আসলে হোকাই একটি লোনলি বাচ্চা ছিল যাকে সার্কাসের মধ্যে একটি শর্ট মাস্টার তাকে ট্রেনিং দিতে থাকে, যার ফলে সে একটি ক্রিমিনালেও পরিবর্তন হয়ে যায়, যার পরে গিয়ে হোকাই শিল্ড এবং অ্যাভেঞ্জারের সদস্য হয়ে যায়। বন্ধুরা এসব ছাড়াও এই লিস্টের মধ্যে আমরা সেই সমস্ত সুপার হিরোকে নিয়েছি সেই সমস্ত সুপার হিরোকে আমরা এখনো পর্যন্ত কোনো না কোনো মুভির মধ্যেই দেখতে পেয়েছি। এই জন্যই বন্ধুরা এই লিস্টের মধ্যে হকাইয়ের সাথে আমরা গ্রিন অ্যারোকে নিইনি। নাম্বার 7, ওয়ার মেশিন। জেমস রোড যখন টনি স্টার্কের অ্যারোগেন্সকে আর সহ্য করতে পারেনি, তখন সে টনির কাছ থেকে মার্ক 2 আর্মারকে একেবারে নিয়ে নেয় এবং ওই মার্ক 2 আর্মারকে আপগ্রেড করে হ্যামার ইন্ডাস্ট্রি, এবং ওই আর্মারের মধ্যে এতটাই বেশি পরিমাণে ওয়েপনকে অ্যাড করে দেওয়া হয়েছিল যেটি একটি ফাইটার জেটের মধ্যেও থাকে না। এবং এরপরে এই আর্মারের নাম দেওয়া হয় ওয়ার মেশিন, এবং এরপরে আগে গিয়ে টনি স্টার্ক ওয়ার মেশিনকে আপগ্রেড করতে থাকে, যার অনেকগুলো ভার্সনকেও বার করে টনি স্টার্ক, যেটি ওয়ার মেশিনকে একটি খুবই শক্তিশালী একটি সুপার হিরো বানিয়ে দেয়। এমনকি জেমস রোডসের কাছে কোনো ধরনের সুপার পাওয়ারও নেই, এমনকি জেমস রোডের কাহিনীটাও
সিনটাও অনেকটা বেশি পরিমাণে ইমপ্রেসিভ, কারণ তার সাথে প্রথমে টনি স্টার্কের লড়াই লেগে যায় এবং এরপরে টনি স্টার্কের সাথে তার অনেকটাই বেশি পরিমাণে ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং আমরা সিভিল ওয়ারের মধ্যেও দেখতে পাই জেমস রোডসের দুটো পাও একেবারেই ড্যামেজ হয়ে গিয়েছিল। এরপরে আমরা টনি স্টার্কের সাথে জেমস রোডসের একটি ইমোশনাল ফুল ফ্রেন্ডশিপ বন্ডিং কেও ভালোভাবে দেখতে পাই। নাম্বার 6, অ্যান্টম্যান। স্কটল্যান্ড এমন চিন্তা করেছিল যে সে লোকের বাড়িতে যাবে এবং ডাকাতি করবে এবং এইভাবেই সে একেবারে টাকা কামাবে, কিন্তু স্কটের স্টোরি কন্টিনিউ হয় টাইম ডাকাতি পর্যন্ত। কিন্তু হ্যাংপিং সায়েন্টিস্টটি স্কটের একেবারে এক্সাম নেয় এবং ওখানে সে স্কটের কাছ থেকে অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেস হয়ে গিয়ে হ্যাংপিং এমন চিন্তা করে যার ফলে সে তাকে অ্যান্টম্যানের বিভিন্ন ধরনের ট্রেনিং এবং তার স্যুটকেও দেয়। হ্যাংপিং এর অ্যান্টম্যান এবং ওয়ার্প স্যুটটি আমাদের চিন্তা ভাবনার থেকেও অনেকটা একটি শক্তিশালী একটি স্যুট। অ্যান্টম্যান স্যুটটি আপনাকে এতটাই ছোট বানিয়ে দিতে পারবে যেটির সাহায্যে আপনারা ইনসেক্টের সাথেও কথা বলতে পারবেন, এমনকি এতটাই সাইজে ছোট বানিয়ে দিবে যার ফলে আপনাকে কেউ দেখতেও পাবে না। এমনকি অ্যান্টম্যান নিজেকে অ্যাটমিক লেভেল পর্যন্ত নিজেকে ছোট বানাতে পারবে, এর ফলে অ্যান্টম্যান কোয়ান্টাম রেলম পর্যন্ত অতি সহজে যাতায়াত করতে পারে। এমনকি অ্যান্টম্যানের স্যুটটি অ্যান্টম্যানকে এতটাই বেশি পরিমাণে বড় বানিয়ে দিতে পারে যেটির সাহায্যে বড় বড় চিতরি মনস্টারকেও অতি সহজেই মারা যেতেও পারে। এবং অ্যান্টম্যান নিজের পিম পার্টিকেল গুলোকে ব্যবহার করে যে কোনো জিনিসকে অত্যন্ত ছোট এবং অত্যন্ত বড় বানিয়ে দিতে পারে, যেটির সাহায্যে আপনারা একটি রিয়েল কারকে টয় কারেও পরিবর্তন করে দিতে পারবেন, এমনকি একটি বড় বিল্ডিং কেও আপনারা একটি সুটকেসেও পরিবর্তন করে দিতে পারবেন। এবং এর থেকে সুপার কুল আর কি হতে পারে। এই কারণে এই লিস্টের মধ্যে অ্যান্টম্যান নাম্বার 6 এ রয়েছে। নাম্বার 5, সুরি অ্যান্ড ওকোয়ে। যখন কথা হবে এমন সুপারহিরো সম্বন্ধে যাদের কাছে কোনো ধরনের সুপার পাওয়ার নেই, তখন আমরা ওয়াকান্ডিয়ানসদেরকে কিভাবে ভুলতে পারি। যখন থ্যানোস পুরো পৃথিবীর মধ্যে পৌঁছে গিয়েছিল তখন পৃথিবীর প্রথম ডিফেন্স কোনো ধরনের সর্সারার সুপ্রিম ছিল না, এমনকি কোনো ধরনের অ্যাসগার্ডিয়ানও ছিল না, বরং তারা ছিল ওয়াকান্ডিয়ান যারা পুরোভাবেই একটি নর্মাল হিউম্যান ছিল, সেটি সুরির টেকনোলজি হোক অথবা ওকোয়ের ফাইটিং টেকনিক। কিন্তু ওয়াকান্ডিয়ানরা প্রুভ করে দিয়েছিল যে তাদের কাছে কোনো ধরনের সুপার পাওয়ার না থাকার পরেও তারা সুপারহিরো থেকে কম নয়। এমনকি সুরি ভিশনের মাথা থেকে একেবারেই মাইলস্টোনকে একেবারে বাইরে বার করতে যাচ্ছিল, এমনকি কোনো ধরনের ইন্টেলিজেন্ট মানুষই হোক না কেন, এমনকি টনি স্টার্ক এবং ব্রুস ব্যানারও এটাকে করার কথা কখনোই চিন্তাই করেনি। হ্যাঁ, সুরির কাছে ভাইব্রেনিয়ামের অনেকটাই বেশি পরিমাণে রিসোর্স রয়েছে, কিন্তু তার ইন্টেলিজেন্ট পুরোভাবে ভাইব্রেনিয়ামের উপরে নির্ভরশীল হয়ে থাকে না। এবং এখানে যদি আমরা ওকোয়ের সম্বন্ধেও কথা বলে থাকি তাহলে সে কতটা বেশি পরিমাণে স্কিলফুল একটি ফাইটার সেটিকে আমরা মুভির মধ্যেও দেখতে পেয়ে গিয়েছিলাম। এমনকি উইন্টার সোলজারের সাথে লড়াইতে ওকে উইন্টার সোলজারের হাত থেকে খুব সহজেই তার হাতকে খুলে দিতে পেরে গিয়েছিল। নাম্বার 4, স্যাংচি। নাম্বার 4 র্যাঙ্কিং এ রয়েছে মার্বেলের এখনের সময়ে সব থেকে পাওয়ারফুল ফাইটার স্যাংচি। আসলে স্যাংচিকে মার্বেল কমিকের সব থেকে বেস্ট ফাইটারদের মধ্যেও একজন মনে করা হয়। এমনকি মুভির মধ্যেও স্যাংচির ফাইটিং স্কিলকে অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র দেখানো হয়েছিল। এসব ছাড়াও যদি আমরা স্যাংচির জি এনার্জিকেও একেবারে এখানে নিয়ে নিই তখন আমরা দেখতে পাবো স্যাংচির পাওয়ার লেভেল আরো বেশি পরিমাণে বেড়ে যায়। এবং এর সাথে যদি আমরা স্যাংচির টেংরিংস কেও একেবারে অ্যাড করে দিই তখন স্যাংচির পাওয়ার এবং এবিলিটি মার্বেলের অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল ক্যারেক্টারদের মতোই তার পার হয়ে যায়। নাম্বার 3, আয়রন ম্যান। আয়রন ম্যান হলো এমন একটি ক্যারেক্টার যে এই লিস্টের টপ 3 কে একেবারে ডিজার্ভ করে, কিন্তু অনেক সুপারহিরো ফ্যান্সরাই আয়রন ম্যানকে এই লিস্টের নাম্বার 3 তে দেখে অনেকটাই বেশি পরিমাণে অসন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু এই র্যাঙ্কিং কে আমরা শুধুমাত্র পাওয়ারের হিসাবেই বানিয়েছি। আয়রন ম্যান আসলে এমন একটি সুপারহিরো যার কাছে কোনো ধরনের সুপার পাওয়ার নেই, কিন্তু তার মাইন্ডই হলো তার সুপার পাওয়ার। কিন্তু এটা সঠিক নয় যে আয়রন ম্যান শুধুমাত্র একটি সাধারণ মানুষ ছিল। আসলে আয়রন ম্যান হলো জিনিয়াস, বিলিনিয়ার, প্লেবয় এবং ফিলন্থ্রপিস্ট। সে নিজের জীবনকে অতি আরামের সাহায্যেই কাটাতে পারত, কিন্তু সে বেছে নেয় সুপার হিরো জীবনকে। এমনকি দ্য অ্যাভেঞ্জার্স এর মধ্যেই আয়রন ম্যান একটি পারমাণবিক বোমা থেকে পুরো নিউ ইয়র্ক সিটিকেই বাঁচিয়ে নিয়েছিল। এমনকি দ্য অ্যাভেঞ্জারের সেকেন্ড মুভির মধ্যে আয়রন ম্যান পুরো পৃথিবীকে আল্ট্রনের হাত থেকে বাঁচিয়েছিল। এমনকি অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে আয়রন ম্যান থ্যানোসের হাত থেকে পুরো ইউনিভার্সকেই একেবারে বাঁচিয়ে নিয়েছিল। এই কারণে আয়রন ম্যান হলো আমাদের সবার ফেভারিট সুপার হিরো। আপনারা যদি আয়রন ম্যানের মার্ক 1 থেকে মার্ক 85 পর্যন্ত আপনারা যদি আয়রন ম্যানের সমস্ত স্যুটকেই ভালোভাবে অবজার্ভ করেন তখন সবসময় নিজেকে ইমপ্রুভ করাই হলো আয়রন ম্যানের সব থেকে বড় সুপার পাওয়ার। সেটি আল্ট্রন হোক অথবা থ্যানোস, তাদের জন্য একেবারে প্রিপেয়ার থাকা হলো আয়রন ম্যানের সুপার পাওয়ার। নাম্বার 2, ব্যাটম্যান। ডিসি ইউনিভার্সের মধ্যে এক থেকে এক শক্তিশালী সুপার হিরো এক্সিস্ট করে। এমনকি জাস্টিস লিগের মধ্যেই সুপারম্যান রয়েছে, স্যাজেম রয়েছে, ওয়ান্ডার ওম্যান, অ্যাকোয়াম্যান এবং সাইবকের মতো ক্যারেক্টারও রয়েছে। কিন্তু এদের সবার মধ্যে শুধুমাত্র একটি নর্মাল হিউম্যান রয়েছে যে জাস্টিস লিগের পুরো টিমকে একেবারে লিড করে থাকে। এবং
সেই হলো ব্যাটম্যান। কারণ ব্যাটম্যানের কাছে অনেক অসাধারণ লেভেলের লিডারশিপ রয়েছে, সে সবথেকে ভালো স্ট্র্যাটেজিস্ট হয়ে থাকে, এমনকি তার কাছেই ডিটেকটিভ মাইন্ডও রয়েছে। ব্যাটম্যান হলো এমন একটি সুপারহিরো যার কাছে সমস্ত ধরনের ফাইটিং স্টাইল রয়েছে, যে নিজেকে প্রতিদিনই ট্রেন করিয়ে থাকে এবং সে আয়রন ম্যানের মতোই বিভিন্ন ধরনের স্যুট, গ্যাজেট এবং বিভিন্ন ধরনের ওয়েপনকেও ব্যবহার করে থাকে। এই জন্যই ব্যাটম্যান হলো একটি পারফেক্ট ক্যারেক্টার, এমন একটি বাচ্চা যে ছোটবেলার একটি অ্যাক্সিডেন্টের জন্য সে সারা জীবন জাস্টিসের জন্যই লড়াই করতে থাকে এবং এরপরে সে নিজেই জাস্টিসের সিম্বলও পরিবর্তন হয়ে যায়। এবং এখানে ব্যাটম্যান আয়রন ম্যানের থেকে এই জন্য আগে রয়েছে কারণ আয়রন ম্যান অনেকটাই বেশি পরিমাণে নিজের স্যুট, আর্মার এবং মাইন্ডের উপরে নির্ভরশীল। অন্যদিকে ব্যাটম্যানও এই সমস্ত জিনিসের উপরে নির্ভরশীল, যেমন সে নিজের জন্য অনেক শক্তিশালী আর্মারকে বানিয়েছিল, এমনকি সে নিজের জন্য বিভিন্ন ধরনের শক্তিশালী ভেহিকেলকেও বানাতো। এছাড়াও সে অনেকটাই ভালো পরিমাণে স্ট্র্যাটেজিস্ট, ডিটেকটিভ এবং সে ক্যাপ্টেন আমেরিকার মতোই একটি খুবই অসাধারণ একটি ফাইটার। সে নিজেকে ট্রেন করেছিল বিভিন্ন ধরনের মার্শাল আর্টের মধ্যে। এই জন্যই ব্যাটম্যান এই লিস্টের মধ্যে আগিয়ে রয়েছে। নাম্বার 1, ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জকে এই লিস্টের মধ্যে দেখে অনেকটাই বেশি পরিমাণে সবাই অবাক হয়ে যেতে পারে, কারণ এটি হলো এমন একটি সুপারহিরো লিস্ট যেখানে কোনো ধরনের সুপার পাওয়ার নেই সেই সমস্ত ক্যারেক্টারদেরকে নিয়ে। তাহলে সর্টস অফ সুপ্রিম এই লিস্টের মধ্যে কিভাবে আগিয়ে থাকতে পারে? কিন্তু এখানে আপনাদেরকে বুঝতে হবে, কারণ এখানে লজিক হলো এই যে লোকির মতো ক্যারেক্টার যে প্রথম থেকে ওডিনের এনজেন্টের জন্য বড় হয়েছিল, যাকে আসলে লেডি প্রাগায় ম্যাজিক শিখিয়েছিল, যেটি তার অ্যাসগার্ডিয়ান ফিজিওলজির কারণ ছিল। অন্যদিকে স্কারলেট উইচের মতো ক্যারেক্টার যে প্রথম থেকে একটি উইচ ছিল, এমনকি তার পাওয়ারকেও মাইন্ডস্টোনই একেবারে ইনক্রিজ করে দিয়েছিল। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের সাথে এমন কিছুই হয়নি। স্টিফেন চেজ নিজের উপরে হওয়া অ্যাক্সিডেন্টের জন্য সে সমস্ত জিনিসগুলোকে ধীরে ধীরে শিখতে থাকে। সে এক একটি স্পেলকে নিজে থেকেই শিখেছিল এবং সে নিজের পরিশ্রমের জন্য সে একটি সর্টস অফ সুপ্রিমেও পরিবর্তন হতে পেরেছিল এবং এটিকে এনসেন্ট ওয়ান মুভির মধ্যে খুবই ভালোভাবে এক্সপ্লেনও করেছিল। যখন ডক্টর স্ট্রেঞ্জ তাকে জিজ্ঞাসা করেছিল সে কিভাবে ম্যাজিশিয়ান হবে বলে, এর উত্তরে এনসেন্ট ওয়ান বলেছিল সে যেভাবে পরিশ্রম করে একটি সার্জেন্টে পরিবর্তন হতে পেরেছিল, তেমন ভাবেই সে পরিশ্রম করে একটি ম্যাজিশিয়ানেও পরিবর্তন হতে পারবে। যেই সমস্ত স্পেল এবং ম্যাজিক গুলোর জন্য ডক্টর স্ট্রেঞ্জ এই লিস্টের মধ্যে সব থেকে উপরে রয়েছে, সেই সমস্ত এবিলিটি গুলোকেই ডক্টর স্ট্রেঞ্জ নিজের পরিশ্রমের দ্বারাই শিখেছিল। বন্ধুরা, এটাই ছিল সব থেকে শক্তিশালী 10টি সুপারহিরো যারা আসলে সাধারণ মানুষ। বন্ধুরা, এই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে আপনার ফেভারিট ক্যারেক্টার কোনটি সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটিকেও কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।